হোয়াট বাংলাদেশ নিডস টু লার্ন ফ্রম এলডিসি গ্র্যাজুয়েটেড কান্ট্রিজ। যে দেশগুলো এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করেছে সেই দেশগুলো থেকে আমাদের আসলে কি শেখা উচিত, যেহেতু বাংলাদেশ 2026 সালে এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হতে যাচ্ছে। তো এখন পর্যন্ত যে 8টা দেশ এলডিসি থেকে উত্তীর্ণ হয়েছে তারা কিভাবে তাদের সমস্যাগুলো মোকাবেলা করেছে আমরা সেটা ফলো করব। প্রথমত এখানে আছে বাণিজ্য কৌশল ও রপ্তানি বহুমুখীকরণ। বাণিজ্য কৌশল এবং রপ্তানি বহুমুখীকরণ এলডিসি থেকে বের হলে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে বাণিজ্য সুবিধা হারানো। এটার একটা ঝুঁকি। যেমন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা যদি হারায় তাহলে $56 বিলিয়ন রপ্তানি ক্ষতির মুখে পড়বে। মালদ্বীপ এই সুবিধা হারানোর পর তার মাছ রপ্তানি 14% হ্রাস পেয়েছিল। বাংলাদেশকে এখনই বিকল্প বাজার ও স্বল্প শুল্ক চুক্তির জন্য এফটিএর জন্য উদ্যোগী হতে হবে। এটা হচ্ছে এখানে সলিউশন। যেহেতু আমরা জিএসপি সুবিধা হারিয়ে ফেলবো, সো আমাদের কী করতে হবে? বিকল্প বাজার খুঁজতে হবে। যেই বাজার আমরা জিএসপি সুবিধা পেতাম সেটা যদি না পাই, আমরা এমন একটা বাজার খুঁজব যেখানে স্বল্প শুল্কে বাণিজ্য করা যাবে, এরকম চুক্তি করতে হবে। তারপর রপ্তানি খাতের প্রসার, যেমন বতসোয়ানা হীরার উপর নির্ভর করে 6% প্রবৃদ্ধি বজায় রেখেছিল, কিন্তু একক খাতের উপর নির্ভরশীলতা সবসময় ঝুঁকিপূর্ণ। বাংলাদেশকে আইটি, ঔষধ শিল্প, হালকা প্রকৌশল, উচ্চমূল্যের পোশাক, নতুন বাজার প্রবেশ এগুলো নিশ্চিত করতে হবে। অর্থাৎ কোনো একক খাতের নির্ভরশীলতা কমাতে হবে, রপ্তানি খাতের প্রসার করতে হবে। রপ্তানি প্রস্তুতির ঘাটতি দূর করা। জাতীয় রপ্তানি কৌশলে 1353টি সম্ভাবনাময় পণ্য চিহ্নিত করা হলেও এগুলো রপ্তানি সক্ষমতা এখনও দুর্বল। আচ্ছা, এরপরে এফডিআই বৃদ্ধি করতে হবে। তাহলে এফটিএ করতে হবে, রপ্তানি খাতে প্রসার করতে হবে। এখানে আমরা উদাহরণ দিব বতসোয়ানার, যেটা কিনা শুধু হীরার উপর নির্ভরশীল ছিল। এরপর এফডিআই বৃদ্ধি। কম্বোডিয়া চীনের সাথে এফটিএ এবং রিসেপ চুক্তির মাধ্যমে 34% এফডিএ বৃদ্ধি করতে পেরেছে। বাংলাদেশকেও দ্রুত দ্বিপাক্ষিক এফটিএ করতে হবে এবং আঞ্চলিক সংহতকরণ রিসেপ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশকেও রিসেপ বাস্তবায়ন করতে হবে। তাহলে এইটা একটা ব্যাপার, রিসেপ চুক্তির মাধ্যমে এফডিআই বৃদ্ধি করা। তাহলে আঞ্চলিক সংহতকরণ রিসেপ বাস্তবায়ন করতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে যাতে করে আমরা এফডিএ বেশি আকর্ষণ করতে পারি। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যবসা পরিচালনার খরচ কমিয়ে ইজ অফ ডুইং বিজনেস সূচকে উন্নত করতে হবে। ইজ অফ ডুইং বিজনেস এই সূচকে উন্নত করতে হবে। জাতীয় একক সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন করে আমদানি রপ্তানি কার্যক্রম সহজ করতে হবে। রাজস্ব সংস্কার এবং কর আধুনিকায়ন করতে হবে। উন্নত দেশগুলো 20% কর জিডিপি অনুপাত বজায় রাখলে বাংলাদেশের এই হার মাত্র 8.5%। ভুটান ডিজিটাল কর ব্যবস্থা অনুসরণ করে অনলাইন কর পরিশোধ, ই-কমার্স এবং ফ্রিল্যান্সিং থেকে কর আদায়ের ব্যবস্থা করা উচিত। অর্থাৎ এখানে রাজস্ব বাড়াতে হবে। তাহলে কর জিডিপির অনুপাত বৃদ্ধি করতে হবে। এরপর করের সম্প্রসারণ এবং অটোমেশন, যাতে কেউ কর ফাঁকি দিতে না পারে সেটা করতে হবে। কর ফাঁকি দেওয়াটা রোধ করতে হবে এবং এই জন্য অটোমেশন নিশ্চিত করতে হবে। নতুন যারা করদাতা তাদেরকে সংযোজন করতে হবে, এটা এখানে বিষয়। তারপর মানব সম্পদ, দক্ষ মানব সম্পদ এবং কর্মসংস্থান।
ইকুয়াটোরিয়াল গিনি মানে নিরক্ষীয় গিনি তেল নির্ভর অর্থনীতির কারণে উত্তরণের পর এটা হচ্ছে এই নিরক্ষীয় গিনি এটা ছিল তেল নির্ভর অর্থনীতি। তো এরা হচ্ছে একটা অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছিল। বাংলাদেশকে হচ্ছে শিক্ষা প্রশিক্ষণে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ জনশক্তি বাড়াতে হবে। তারপরে হচ্ছে কর্মসংস্থান এবং অভিবাসন। ভুটান এটা করেছিল। ভুটান কারিগরি শিক্ষা বাড়িয়ে কর্মসংস্থান করেছিল। বাংলাদেশকে এটা অনুসরণ করতে হবে। প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে উন্নত স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, যাতে হচ্ছে শ্রম বাজারের চাহিদা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে ভানুয়াতু